করার যত সাহায্য আমার সাধ্য মতো চেষ্টা করি। বরপেটা হলে ধন্যবাদ। অনেক দূর 19 তারিখে বরপেটাতে প্রোগ্রাম। এই দুদিন ব্যাপী অনেক দূর যে কর্মযজ্ঞ যেতে পারবে আন্তর্জাতিক কষ্টে মাতৃভাষা অ্যাটেন্ড করতে পরিষদের পেরেছি, অতি কষ্ট এই দুদিন ব্যাপী কর্মযজ্ঞে দিদি ভাইকে যিনি করে রেখে মহানায়ক বা কর্ণধার বললেও চলে, হাতাটা দিয়ে দিতাম ওখানে নভেম্বরে 19 বক্তব্য দেওয়ার জন্য উনার কারণেই এত অল্প সময়ে আমরা ত্রিপুরাতে এই ষষ্ঠ সাহিত্য সম্মেলন আমার অ্যারেঞ্জ করতে পেরেছি। উনার অনেক ধন্যবাদ, না জানিয়ে পারলাম না। ও বক্তব্যদার হাতে বক্তব্যদার মোমেন্টো ও সংসদ তুলে দেওয়ার জন্য আমি আবারও ডক্টর শিবাশিস মুখোপাধ্যায়কে আমি মঞ্চে আহ্বান করছি। বক্তব্যদারকে অনেক অনেক ধন্যবাদ। উনি হচ্ছেন এই দুদিনব্যাপী কর্মযজ্ঞের মহানায়ক কর্ণধার। বক্তব্যদার কারণে আমরা এই ক্ষুদ্র প্রয়াস শুরু করতে পেরেছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। সবাই মোমেন্টাম এসে যাচ্ছে, বক্তব্য বলতে কি খালি হাতে যাবে? আমরা আপনাদেরকে এই দুদিন ব্যাপী অনুষ্ঠানে কি দিতে পেরেছি জানি না, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। কারণ নহি জ্ঞানানাম সদৃশম পবিত্রমেই বিদ্যতে। জ্ঞান হলো পবিত্র বস্তু, এই ইহলোকে কিছু নেই, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন। তো আপনাদের কাছ থেকে যে জ্ঞানটুকু আমরা এই দুদিন ব্যাপী অনুষ্ঠানে আমরা পেয়েছি, তার জন্য আমরা সত্যি আমরা কৃতজ্ঞ। আমি পুরবী ম্যাডামকে অনুরোধ করবো আপনাদের সামনে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। কবিতা আমরা গহিনা সেন্টারকে অনুরোধ করছি নৃত্য পরিবেশনের জন্য। অনুষ্ঠানে অনেকটাই পরিবর্তন হচ্ছে, সময়ের কারণে আপনারা অনেক কিছু নেবেন। গহিনা আচ্ছা, গহিনা নৃত্যের পূর্বে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের আপনাদের সকলের উদ্দেশ্যে একটি বার্তা পাঠিয়েছেন। আমি আপনাদের সামনে সেটা শোনানোর চেষ্টা করছি। আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের
সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী বিপ্লব কোরাই আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে বার্তা পাঠিয়েছেন। আমরা এই মঞ্চ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এবং আমরা অভিনন্দন জানাচ্ছি। উনি আমাদের সর্বদা পাশে থাকেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এবারেই প্রশ্ন ধন্যবাদ মহিনাকে। এবারে শ্রুতি নাটক যারা করবে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার মিঠা
দিয়ে দেবো, হ্যাঁ ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, হ্যাঁ এলে নেটটা অন করো, আমি দেখিয়ে দেবো। সবগুলো ইয়ে করেছি আমি, শেয়ার করেছি, লাইভ প্রোগ্রাম করেছিলাম তো আমি ইউটিউব। দেখো মাইকটা না না তুলে নাও আচ্ছা সাবস্ক্রাইবটা করে দিতে আরে আমি এখন লাইভ চলছে ওইটা, ওই লাইভটা চলছে তো। হয়ে গেছে, আচ্ছা না তোদেরটা কালকে যে হয়েছিল আমার প্রোফাইলে যায়, এই যে লাইভে যাবে এটাতে থাকতে পারে একটা মজার নাটক, যদিও লোক নাই, ঠিক আছে আমাদের প্র্যাকটিসটাও ভালো লাগে। ঠিক আছে তাই যাই হোক, এটা চেকআপের লেখা না, চেকআপ বিখ্যাত একজন তার লেখা, কিন্তু অজিতেশ বন্দ্যোপাধ্যায় একজন বাংলা নাট্যকার, তার অনুবাদ। মিউজিক ছিল বাজে লোকনি। মেসমশাই শ্রুতি নাটকটা কমেন্ট করবেন যাতে আমি তুমি যে একবার ভুলে গেছো কদিন পরে এসে বলো দেখি আমাদের বাড়িতে আসো কেন, সে যে খুঁজে এসেছো কেন, যেন বিজয়ের পরে এলে পাঞ্জাবি গায়ে চাদর আপনার সঙ্গে দেখা করতে যাবে সমস্যায়। আপনাকে একটা কথা বলতে যাবে সমস্যায়, মানে একবার নয় দুবার নয় কতবারই তো আপনার সঙ্গে আপনাকে কথা বলে বিরক্ত করেছি। কিছু মনে করবেন এই আমাদের দেখছেন যদি এখন উত্তেজনা মনে হচ্ছে, আপনি আমাকে বাঁচান মশাই। তুমি বাবার ঢোক দিচ্ছ কেন বাবা, বলো না বলো। মানে ইয়ে আসলে যে ওই যে আমার মেয়ে না, আপনার মেয়ে রমা, ওর সঙ্গে আমার বিয়ে দেবেন। কি বললে মানুষ, আর একবার বলো তো। বলছিলাম কি মানে আমার মেয়ে বলে না, আপনার মেয়েকে আমি আমি খুব খুশি হয়েছি। খুশি কি বলছি, আনন্দিত, উৎফুল্লিত, সব হয়েছি। অনেক দিনের সাধনা, আমি চিরকাল তোমাকে আমার নিজের ছেলের মতো দেখে আসছি। আমি তোমাকে আশীর্বাদ করছি, আশীর্বাদ কি বলছি, শুভেচ্ছা, সুহাসি, শুভকামনা সব করছি। না আমি এখানে কত লাগি মেয়েটাকে, মেয়ে কি বলছি, মানে বুড়িতা কন্যা চৌধুরী বংশের একমাত্র উত্তরাধিকারিণী, আমার বংশের শুরু থেকে পাঠিয়ে। আচ্ছা কোনো আপত্তি হবে না কোনো সমস্যায়? আপত্তি বাবা, বিয়ের জন্য মেয়েটা একেবারে বন্ধে হয়ে গেছে। এখন কি তার অবস্থা একেবারে এখন হাউসা দক্ষিণ বাতাস আমি জানি। ও বাবা, এখন বসন্ত কাল, না বসন্ত কাল তো জ্যৈষ্ঠ মাস, কি
হচ্ছে কিন্তু আরো কাছে ঘন্টা কিন্তু তাদের পরীক্ষা হচ্ছে মনটা ঠিক করে ফেলতে হবে। তুমি কেবল ভাবি যখন হয় তাহলে জীবনে আমার আর বিয়ে লিমুস লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ। আচ্ছা রমা তো ঘটনা তাদের ভালোই জানে, লিমুস আপু দেখতে শুনতে ভালো, একেবারে মূর্খ নয়, তবে আর বেশি কি চাই না। বিয়ে না করলে আমি আর পারবো না, বয়সটা অলরেডি বিয়ে গেলে এই দ্বিতীয়তা যাকে বলে বাংলায় একদম শান্তিপূর্ণ নিয়মিত জীবনযাপন চাই। এই আবার অ্যাক্টিভিশন কিনা ভ্যালিডেশন শুরু হয়ে গেল, এরাও তো ভাবে আমি যখন তখন উত্তেজিত হয়ে ঝাঁপা করে ফেলি, একটু ঢোকানি কাঁপছে, ঢোকানি পাতাটা পিপি করছে। ও মা, এই আপনি বাবা গিয়ে বললে যা দেখা কি বাইরের বাড়ি কি এসেছি। ধরো। তা কেমন আছেন প্রাণ? এই তো আপনি কেমন আছেন? এই দেখুন, হ্যাঁ। এইরকম জামা কাপড় পরে আছি বলে কিছু মনে করবেন না। না, না। এই ঝিয়ের সঙ্গে বসে বড়ি দিচ্ছিলাম কি না, ও। এই তা একদিন বাদে হঠাৎ ও কি দাঁড়িয়ে রইলেন কেন? এই তো বসি একটু চা না না না, জানি দরকার নেই, এই মাত্র চাকরি আসছে। তাতে কি হয়েছে? আজ তো তাও বেশ রোদ্দুর উঠেছে। একদিন কি বিশ্বের বৃষ্টিটাই না গেল বলুন? বড়ি বড়ি সবজি এক এক কাজ। ইস, আপনি আজকে কি সেজে গুজে না এসেছেন? এই গায়ে পাঞ্জাবি, কাঁধে চাদর। ঠিক আছে, ব্লু দিচ্ছি। আপনাকে কিন্তু আজ খুব সুন্দর দেখাচ্ছে জানেন। সত্যি বলুন তো, আমাদের বাড়িতে আসতে আপনি আজ এত সেজে গুজে এসেছেন কেন? দেখুন মানে ইয়ে জানেন, আমার কথা শুনে আমি একটু ইয়ে হয়ে পড়বে, মানে একটু অবাক হয়ে যাবেন, হয়তো একটু ছোট হয়ে যাবেন। আরে বাবা, কি হয়েছে বলুন না। দেখুন আমরা একটু সংক্ষেপে বলছি। আপনি তো জানেন যে আমাদের ফ্যামিলির সঙ্গে আপনাদের ফ্যামিলির ওই ছোটবেলা থেকে একটা ঘনিষ্ঠতা। ওই আমার কাকিমা স্বর্গীয় বড় ভাবিনী দেখি একটা আমার স্বর্গীয় চন্দ্রেশ্বর মিত্র, মানে আমার যা কিছু বিষয়ের সাথে সব ওর কাছ থেকে পাওয়া। আর ওরা মানে ও আপনার বাবা মামাকে কি শ্রদ্ধা নাই করতো, ভালোবাসা করতো। তাছাড়া আপনি তো জানেনই যে আমার উপরে ওই যে মূলর যে জমিনের ক্ষেতগুলো আছে, আর আপনাদের নিচু জমিনের শশা ক্ষেতটার একেবারে গায়ে গায়ে, এই থেকেও বুঝবে যে আমাদের এই দেখুন দেখুন, হ্যাঁ। এই কথার মাঝে কথা বলছি বলে কিছু মনে করবেন না। আপনি বললেন না আমার উপর জমিনের মূলর ক্ষেত, তা ওটা কি আপনার? কি আশ্চর্য, এতদিন জানতাম না তো। ওগুলো আবার আপনার কেমন করে হলো? আমি সেই উপরে জমির মূলর ক্ষেতগুলো বলছি, ওই যে যার কাছে রামনগরের রাস্তাটা সোজা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওগুলোর কথাই বলছি। ওগুলো তো আমাদের। এই দেখুন আপনি ঘুরিয়ে ফেলছেন, আরে ওগুলো আমার। কি বলছেন আপনি প্রাণগোপাল বাবু? যা বলছেন একটু ভেবে বলুন, বুঝলেন? ওগুলো কবে থেকে আপনার আরে হয়েছে? কবে থেকে মানে গেলে পর্যন্ত থেকে আসছে জমিগুলো আমাদের। যাই বলুন, এসব কিন্তু আমার একদম বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, দলিলপত্র দেখবেন তো, দেখলে সব বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওই জমিনের ক্ষেতগুলো নিয়ে অবশ্য একসময় খুব ডাক্তার ঠিক আছে, কিন্তু জানেন এখন বেকালের সবাই জানি ওই জমিগুলো আমার। আচ্ছা বেশ বেশ, ফালতু তত করে কি লাভ, দেখো না দেখো না, ওই আমার কাকিমা ঠাকুমা আপনার ওই পিতামহী চাষিদের সুদের জন্য এই জমিগুলো ভোক্তব্য করতে দিয়েছিলেন। তার বদলে আপনার ওই পিতামহী চাষিদের আমার কাকিমা ঠাকুমাকে ওই বছরে 4-5 করে ইট তৈরি করে দিতে হতো। ওই বুঝলেন তো, দেখবেন তো বলে। হ্যাঁ, আর ক্রমাগত 40 বছর ধরে ভোক্তব্য করার পরে আপনার পিতামহী চাষিরা ধরে নিয়েছিল যে জমিগুলো ওদেরই। একদিন ওই কথা শুনে আমার কাকিমা কি বলছেন আপনি এসব? আমার ঠাকুরদার বাবার ঠাকুরদার এই জমিগুলোকে রামনগরের রাস্তা অব্দি বাড়িয়ে গেছে। এই নিয়ে ফালতু তর্ক করার কোনো মানে হয় না। আর আমি আপনার দলিলপত্র টাকা তাহলে হবে তো? দলিল? এই যে আবার দলিল কিসের? এমন ঠাট্টা করেন না আপনি, ভাবতেও অবাক লাগে। উপর জমিনের ওই ক্ষেতগুলো আমরা 300 বছর ধরে ভোগ দখল করে আসছি, আর আপনি কিনা আজ হঠাৎ করে বলছেন জমিগুলো আপনার। আশ্চর্য। অবশ্য ও জমির দামই বা কত? এই 1000 কয়েক টাকা হবে, বড্ড জোর 5000 টাকা। কিন্তু ব্যাপারটা কি জানেন? অন্যায় আমি দু চোখে দেখতে পারিনি, আর সে যাই বলুন না কেন। আমার কথা শেষ করতে দিন আগে আমি বলছি, আপনার প্রপিতামহের চাষিরা আমার ঠাকুমাকে ইট তৈরি করে দিত, আর তাদের খুশি করার জন্য আমার কাকিমার এই ঠাকুমা চুপ করুন তো। ওসব কাকিমা ঠাকুমা ঠাকুরদার মাথা মুন্ডা
আমার আমাদের আপনি এখানে বসে দিনভর বকা করুন আর এক ঘন্টায় এরকম পাঞ্জাবি আর চাদর গায়ে দিন। কিন্তু আমি সাপ বলে দিচ্ছি ওই জমিগুলো আমাদের আমাদের আমাদের। আমার জিনিস নিতেও চাই না আমরা আর আমাদের জিনিস কাউকে দিতেও চাই না। ব্যাস। দেখুন এই জমিগুলো আমি চাইনি, শুধু আমার একটা প্রিন্সিপাল আছে না, তাই দেখবে দেখবে জমি আমি আপনার লিখে দেবো। কি আমাদের জমি আর আপনি আমাকে লিখে দেবেন? আমি ওগুলো আপনার নামে লিখে দেবো? ছি 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 ছি। আপনার কথাবার্তা যা ছিল হচ্ছে না আজকাল, সত্যি। এই সেদিন আপনার জমি চাষ হচ্ছে না বলে আমরা দু হালের বলদ থাকলাম আপনাকে, তার জন্য কার্তিক মাস পর্যন্ত আমাদের জমিতে লালন করলো না। এখন এইসব কথা পেয়ে আমরা ঘুরে বসে আছি আর উল্টে এমন ভাব দেখাচ্ছেন যাতে আমাদেরই কোনো চাল ছিল না। আপনার ওই জমিটুকু আমাদের লিখে দিয়ে তবে আমরা খেয়ে পড়ে বাঁচবো। সব জিনিসের না একটা সীমা আছে। মানে আপনি বলছেন এই জমিটা আসলে আর আপনাদের আর আমি ওটাকে হাতাহাতি কি করছি? এখন জীবনে আমি সব টিকি করে নিয়ে আর কেউ যে আমার মধ্যে ঘোড়া দিয়ে ঘাস খেয়ে চলে যাবে তা আমি সহ্য করবো না। জল খেয়ে আসি দাঁড়ান। হ্যাঁ শুনুন, ওপরে জমির ক্ষেত্রে আমার মিথ্যে কথা আমাদের, আমার বাজে কথা দেখাচ্ছি দেখাচ্ছি কেমন আপনার আজই ব্যবস্থা লাগিয়ে ওইসব জমিতে আমি বেড়া দেওয়া। ওই বেড়ার মাছ যদি আমি আপনার অবস্থান থেকে না বাকি তো কি বলেছি? খবরদার চেঁচাবেন না, এটা চেঁচাবার জায়গা না। চেঁচে তাহলে নিজের বাড়ি গিয়ে চেঁচান। দেখুন আসলে আমার গোটা পড়ানো হয়ে গেল, নইলে সেখানে আমার অভ্যেস নেই। উপরের জমির ক্ষেত্রে আমার আমাদের। এখন কি ব্যাপার? এত চেঁচামেচি কেন? বাবা বাবা একটু বলে দাও তো, উপর জমির ক্ষেতগুলো আমাদের না ওর? তা কি করে হবে মেশমশাই? একটু বিবেচনা করুন। আমার কাকিমা ঠাকুমা আপনার প্রপিতামহের চাষিদের জন্য জমিগুলো একদিনে ভাগ করে দিয়েছিলেন, আর ক্রমাগত 40 বছর ধরে ভোগ্যতা করার ফলে ওই চাষিরা ধরে দিয়েছিল এই জমিগুলো তাদের। আর এইরকম হতেই একদিন না 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 বাবা, একটা কথা তুমি ভুলে যাচ্ছ যে ওই জমি তো তোমার কাকিমা ঠাকুমাকে বছরে 4-5 করে ঈদ করে দেওয়ার কথা ছিল। ঈদ করে তার ওরা ওই 40 বছরের একটা খোলা গুজো টাকায় কারণ তখন ওই জমিগুলো নিয়ে মামলা মকদ্দমা মন কষাকষি মন ঘেঁষে অনেক কিছু হচ্ছে। কিন্তু এখন থেকে তোল্লাটে সবাই জানে যে ওই জমিগুলো আমাদের। বেশ বেশ, আমি প্রমাণ দেখাবো তাহলে হবে তো? তুমি প্রমাণ দেখাতে পারবে না। আমি দেখাবো। দেখো আমার চিন্তা করছে না, চিন্তা করে বড় কিছু প্রমাণ করা যায়। আমি তো কোনো জিনিস দিতেও চাই না আর কোনো জিনিস তোমাকে দিতেও চাই। তবে একটা কথা, যদি দেখি যে তুমি উপর জমিনের মূল ক্ষেত্রগুলো নিয়ে আর কোনোদিন এরকম দখল কি করেছো, তাহলে ওই সমস্ত জমি মূলটাকে আবার চাষিদের দিয়ে দেবো, তোমাকে দেবো না, বুঝলে? কিছু বুঝলাম না। অনেক জমি বিয়ে দেওয়ার অধিকার আপনাকে দিয়ে দিয়েছে। আমার অধিকার আছে কি না আছে আমি জানি না, তুমি জানো। ও ও, আপনারা ভেবেছেন আমি একটু বুদ্ধু তাই না? ম্যাচ করছে। বাবা আজকে লোক পাঠিয়ে বেড়া দিয়ে দাও তো। উপর জমির ওই ক্ষেতগুলো আমাদের আর ওগুলো আমরা কিছুতেই ছাড়বো না ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। ঠিক আছে ঠিক আছে, ওটাই পয়সা লাভে নাকে চলে চোখে চলে করে ছাড়বো। কি ওটা যাচ্ছ? হ্যাঁ দেখাচ্ছি। জানা পড়ে কাছে নেই, আলাদা করে যেখানে ইচ্ছে যাও। আমি তো জানি না তোমার বংশের সবাই মামলা হয়। এখন বংশ তুলে একটা কথা বলবেন না, হিন্দির বংশ একটা ইজ্জত আছে। আর কেউ আপনার ঠাকুর দেন হলো তোমার এই জমি হাতাটা বিক্রি করতো না। তোমাদের বিদ্যুতের সবার মাথা না। ঠিক আছে, সব খেপা সব পাগল। হ্যাঁ তোমার ঠাকুরদা ছিল একটা বেদ মাথা। আপনার মা সাথে চিনে মুড়ি দোকান দিয়েছিল। আমার কাছে ভালো চিনি করতে জল খেয়ে নি আমার সাথে সাথে তোমার বাবা ছেলেটার নাম দিয়ে না জব জব। আর আপনার কাকিমা আরে কুচু কুলেছিল। আপনার টাকা টাকা হলো তো সবাই জানি যে কোনো এক্সপ্রেশন থাকে। চোর ছোট লোক বদমাশ। লক্ষার বেলনি বাবা। দেখাচ্ছি দেখাচ্ছি আমার সাথে তো কিন্তু বুকটা বুকটা কোন দিকে বেড়ে কোন দিকে বেড়ে মানে আমি গেলাম। হ্যাঁ আর কোনোদিন এবার ঢুকবে না। হ্যাঁ কোর্টে ফয়সালা হবে দেখে নেব। মুরগি বেড়াচ্ছে। কি মিথ্যেবাদী বলো বাবা, এরপর আর মানুষের উপর বিশ্বাস থাকে? ওই তো চেহারা ছিলি যেটা মহিলা ভালো চাকরি ঠাকুরটি আবার প্রস্তাব করতে এসেছে। প্রস্তাব? কিসের প্রস্তাব ওই বাবা? দেখা তাকে বিয়ে করার প্রস্তাব। প্রস্তাব? আবার আমাকে বিয়ে করার প্রস্তাব? তো তুমি আমাকে আগে বলনি কেন বাবা? ফিরিয়ে আনো বাবা, ওকে ফিরিয়ে আনো। আনো শিগগিরই আনো, আমার ভীষণ শরীর খারাপ লাগছে, ওকে ফিরিয়ে আনো না বাবা। কি বলছেন নাকি? আমি মরে যাচ্ছি বাবা, ওকে ফিরিয়ে আনো। আচ্ছা 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 ঠিক আছে আমি পড়লাম। কি সর্বনাশটাই করলে আমার বাবা, তুমি ওকে ফিরিয়ে আনো। আসছে মন করছে তুমি নিজে যা পারো বলো, আমি এর মধ্যে নেই। বলো
ভগবান আইগুলো মেয়ে বাবা কি পাপ আমরা তো অপমান করলাম গালাগাল দিলাম তারা সব অর্জন আর তুমি না তুমি বলছিল আসছে তখন থেকে খালি ফিরিয়ে এনো এই আচ্ছা দেখুন আমার লোকটা খারাপ করছে পাগল চিনচিন করছে মুখে সেই কিচকে ব্যথাটা পেরেছে সবটা ভুলে যায় এই সত্যি বলছি এখন আমার মনে পড়েছে ওই উপজমিনের মূলর ক্ষেতগুলো আপনার আমাদের ভুল হয়ে গেছে আসলে আসলে জানেন আমার একটা প্রিন্সিপাল আছে না তাই নইলে ওই জমি রাখি না হ্যাঁ প্রিন্সিপালটাই আছে এই এখন বরং থাক ওসব কথা জানেন আমার হাতে অনেক প্রমাণ আছে আমার কাকিমার ঠাকুমা আপনার প্রকৃত আমাদের চাষিকে হ্যাঁ হ্যাঁ এখন থাক না ওসব কথা যে বলি আপনি আজকে মাছ ধরতে যান না ভাবছি এই যে একটু চাষবাসটা দিকে শুনে করেই একবার সাঁতরা গাছে যাবো মাছ ধরতে জানে আমার নাকি কোপা আমার তো কুকুরটা দেখেছেন হ্যাঁ কুকুরটা একটা পাটা খোড়া হয়ে গেছে ওমা কি করে এই জানি ঘরে বসে ঠিক আছে কি দারুণ কুকুরটা বলুন তো অথচ জানেন কি সস্তা দিনা পেয়েছিলাম মাত্র 25 টাকা এটা কিন্তু একটু বেশি নিয়েছি তাই না না আমার তো মনে হয় সস্তাতেই পেয়েছি আমার একটা ফার্স্ট স্ট্রেট কুকুর বাবা তো আমাদের কুকুরটা মাত্র 15 টাকায় কিনেছিল তবে আমাদের কুকুরটা আপনাদের কুকুরের চেয়ে অনেক ভালো তাই না কি যে বলেন না আপনাদের কুকুরটা আমাদের কুকুরের চেয়ে ভালো ভালো আমাদের কুকুরটার বয়স এবার কত যাক না কয়েক বছর দেখবেন কি বিরাট হবে আর কি তেজি আরে বাবা বছর কয়েক বাদে তেজি হবে তো এখন তেজি তো আরে কি বলছেন আপনি আমাদের কুকুরের তেজ নেই আপনার মুখে এই প্রথম শুনলাম আমি আপনাকে বলছি শুনুন আপনাদের কুকুরের উপরে চোয়ালটা নিচের চোয়ালের চেয়ে অনেক ছোট আপনি নেপেছেন না আরে না মানে আপনি কিন্তু আপনাদের কুকুরটা এমনি দেখতে শুনতে একেবারে নিন্দের নয় কিন্তু যাই হোক ওটা সাহস একেবারে কি বললেন আমাদের কুকুরটার বংশ জানি 4 পুরুষ বিলেতি তবে আপনার কুকুরটা তো একবারে নেড়ি বাচ্চা হ্যাঁ ওটার জাতের ঠিক নেই বুড়ো রোয়া ওঠা আমাদের কুকুরটা একটু পুরো ঠিক বলেছেন কিন্তু আপনাদের কুকুরের মতো আমার 5 টাকা কুকুরের দাম হবে না কি যে বলেন না সত্যি তর্ক করতে হাসি পাচ্ছে আপনার একটা মাথা স্কুটার মনে হয় একটা ঢিলে হয়ে গেছে হ্যাঁ। প্রথমে ভাব করতে লাগলেন যে উপর জমিনের ক্ষেতগুলো আপনার এখন আবার বলছেন আপনার কুকুরটা আমাদের কুকুরের চেয়ে ভালো আপনি খুব ভালো করে জানেন যে আপনাদের কুকুরটার সাহস নেই বাজে কথা চেঁচাচ্ছেন কেন আপনি বাজে বলছেন কেন আপনার কুকুরই বড় পয়লা নম্বরে পিটু আমার কুকুরের সঙ্গে আবার তুলনা চুপ করুন দেখিনি আমি আর কথা বলতে পারছি না আপনি ধর্ম করতে সেটা আগে আপনাকে স্বীকার করতে হবে যে আপনার কুকুরটা আমাদের কুকুরের চেয়ে অনেক বাজে হ্যাঁ 100 গুণ ভালো আমাদের কুকুরটা একদম চুপ করুন চুপ করবো না একদম চুপ করুন মানে আবার কি হলো আচ্ছা বাবা বলো তো সত্যি করে ওদের কুকুরটা ভালো না আমাদের কুকুরটা ভালো মেসমশাই আপনি শুধু একটা কথা বলুন তো আপনাদের কুকুরটা ভীতু না হ্যাঁ কি মানা ভালো বলুন হ্যাঁ হ্যাঁ তাহলে তো কি হলো গেল সবাই জানে আমাদের দুধটা এই তলাতে সবচেয়ে ভালো কিন্তু আমার কুকুরটা কি তার চেয়ে ভালো নয় সত্যি বলুন আর তুমি উঠছে কেন কিছু ভালো গুণ আছে বই কি বিলেতি কুকুর বুকের খাঁচাটা বেশ বড় কিন্তু সত্যি কথা বলতে কি বাবা তোমার কুকুরটার না বুড়ো গুণ আছে হ্যাঁ প্রথমত বুড়ো আর দ্বিতীয়ত ল্যাচটা ঠিক বিলেতি ক্ষমা করবেন মেসমশাই আপনি আন্দাজে কথা বলে তুমি শুনবো না এই গত বছর রাত্রি আমার কুকুরটা একটা চোর ধরেছিল আপনার কুকুর বলে পারতো আপনার কুকুরটা তো চোর ধরাধরির মধ্যে নেই শুধু ঘেউ ঘেউয়ের পাল্টা চোর দেখবে তবে তো ধরবে নাকি আমার কুকুরের সাহস দেখাবার জন্য ভদ্রলোকের ছেলে ধরবো হ্যাঁ চোর দরকার কথা বাদ দিয়ে দিন না চোর তো গোটা মানুষ ইঁদুরের বাচ্চাদের দেখানো কি আপনার কুকুরকে দিয়ে হ্যাঁ মুখ সামলে হ্যাঁ দেখো বাবা মেয়ে আর গরম করে আমার ভাতা পোষায় না তাই বলছি এসব কথা থাক তুমি আরম্ভ করেছিলে কেননা সবাই তো অন্যের ভালো জিনিসটার উপর নজর থাকে মানুষ মাত্রই তাই যেখানে গেছে আমার কুকুরটা তোমার করতে হচ্ছে অনেক ভালো অমনি আরম্ভ করেছে আমার কুকুরটা কিন্তু কুকুরের সামনে মুখে পাড়ে যাচ্ছে আমি পাচ্ছি না আমার কুকুরটা উনি আবার গেলে ছাত্রা গাছে কিছু ধরতে পারে না মাছ ধর আপনি রান্না করে ঢুকে কুট না কাটুন গেলেন মজা আসছে না আমার কুকুরটা তুমিও বেটা ছেলে তোমাদের বুক দুপুক করে তুমি লেপ মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকবে না তোমার ধরো তোমার কম মনে হয় হ্যাঁ আপনি তো
দাঁড়িয়ে এখানে তুমি পুজো করবো আরে ঠাকুর বলবো মন্দিরবাজ মন্দিরবাজ আরে বাবা চলো মন্দিরবাজ কথা আরেকটা কথা বললে লেগে ধমকে ছুঁড়ে ফেলাও উঠুরা সবাই চলে গেল আপনার স্ত্রী আপনার করে ঠেকা হ্যাঁ তোমার কি কি কথা জানি না করেছো বাবা এটা মরে যাচ্ছে যেন দুধের শিশু আপনি আবার মাছ ধরবেন সোজা হয়েছে এই বুঝতে পারে না ওরা মাছ ধরবে এই বাবা হ্যাঁ ওর কি হয়েছে বাবা কি হলো? তাকাও না তাকাও হ্যাঁ এই প্রাণগোপাল বাবু ও প্রাণগোপাল বাবু এই মরে গেছে ও মরে গেছে বাবা ডাক্তার আনো ডাক্তার ডাক্তার কি হলো কি ব্যাপারটা কি মরে গেছে ওই যে এইটাই তো কি করলে ঠাকুর জল ডাক্তার খাও 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 না খাচ্ছি না তার মানে সত্যি মরে গেছে মনে হচ্ছে বেঁচে বেঁচে বাবা ডাক্তার ভালো মানে জল খাচ্ছি 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 তারপর যাও বাবা ভালো ভালো বাড়ি যাও বিয়েটা শুধু আমার সঙ্গে আর সম্পর্ক কি মেয়েটা তো সুখী হবে তাহলে আমি শিখবো কাকে কি ব্যাপারটা না 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 এবার চলতে হবে চলতে হবে ও কিসের ভিতর ও বুঝেছি বিয়ের আশীর্বাদ না না আমার মুখটা বড় ভালো লাগছে ভালো লাগছে আমারও ভারী ভালো লাগছে আমার ছাদের বোঝা ডাল সেদিন কিন্তু এখন তো মানবেন যে আপনার কুকুরটা আমাদের কুকুরের চেয়ে খারাপ না ভালো খারাপ না ভালো ভালো খারাপ খারাপ নমস্কার চলে এলাম আর কি আপনার নাম কি? চলে এলাম উপায় নেই কলিতা মুখার্জি। খুব স্বাভাবিকভাবে আমার হ্যাঁ, অনেক কলিতা কিছু মুখার্জি ছিল মানে কলকাতাতেই বাড়ি। প্রথমে আমি ওই দিদির ত্রিপুরা অ্যাকচুয়াল দিদি আমার শিক্ষা আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ আমার বলা হলো না সমস্ত এত তাল বেতাল সদস্যকে দিদির হাত ধরেই আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসার কথা যেভাবে দুদিন ধরে এই সাংস্কৃতিক সম্মেলন ওনারা করলেন তার জন্য অজস্র ধন্যবাদের প্রাপ্য ওনারা। আমি বলার অনেক কিছুই ছিল কিন্তু বলতে পারছি না, সময় খুব সংকীর্ণ। আমাদের সবচেয়ে আগে মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের সংগঠন, ফেসবুক নয়, হোয়াটসঅ্যাপ নয়, আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ। আমরা যে সময় আমাদের জন্ম হয়েছে এই সংগঠনে, আপনারা জানেন বাংলা সাহিত্য তথা ভাষা সাহিত্য আস্তে আস্তে এখানে শেষের পথে। তো আমরা যারা এই সংগঠনের সদস্য, তারা অন্তত পক্ষে এই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখবার জন্যে এবং ভাষা সাহিত্যকে বাঁচিয়ে রাখবার জন্যে তাদের প্রয়াস, বহু কষ্ট করতে হবে, বহুভাবে তাদেরকে কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় কথা, ভাষা সাহিত্যকে ভালোবাসা। আমাদের সংগঠনটা কিন্তু এই জন্যই তৈরি। এর মধ্যে যে বহু জনস্রোত আসবে যাবে, কেউ থাকবে কেউ থাকবে না, বহু মানুষ নদীর স্রোতের মতো। একদিন আমিও হয়তো থাকবো না, আমার জায়গায় অন্য কেউ নেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমারও যথেষ্ট বয়স হয়ে গেছে। আমি অমিত, এখানকার একটা ভালো ছেলে পেলাম। আমি সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক হিসাবে অমিতকে আমি দায়িত্ব দিব। এখানকার যে সমস্ত ক্ষুদ্র পত্রিকাগুলো আছে, সেই ক্ষুদ্র পত্রিকাগুলোতে ভাষা সাহিত্যের উপরে লেখা শুরু করব, যে সমস্ত ভাষাগুলো হারিয়ে গেছে, এটা অমিতের দায়িত্ব। পশ্চিমবাংলায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে একই কথা বলে এসেছি আমি, যেখানে যখন যেখানে যে রাজ্যে আমাদের সম্মেলনটা হয় আর কি। তো হারিয়ে যাওয়া ভাষা যে সাহিত্য, সে সাহিত্যকে বাঁচিয়ে রাখবার দায়িত্ব নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ। অবশ্যই হবে, নাচ হবে, গান হবে, কবিতা হবে, সবটাই হবে।
মূল যে আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু অনেক পিছিয়ে গেছে। বলার মতো আজকে সব সদস্যদের উপস্থিত থাকা উচিত ছিল। এই কারণে যেহেতু এটা একটা সংগঠন, একটা আনন্দের জায়গা না, মুক্তির জায়গা না। পরিষ্কার কথা বলে দিচ্ছি আমি, আমাদের সংগঠনে বহু বড় বড় মানুষ ছিল, তাদের কার্যক্রমে আমি অসন্তুষ্ট হয়েছি, তাদের সংগঠন থেকে বের করে দিয়েছি। আগে প্রথমে সংগঠনকে ভালোবাসতে হবে, আমি সততার সঙ্গে ভালোবাসতে হবে। সততা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আপনারা দেখবেন যারা সদস্য আছেন অনেক দিন থেকে, আমরা যেখানে যে সম্মেলনগুলো হয় সেই সম্মেলনের পঙ্খানুপুঙ্খ হিসাব আমরা দেব, এবং কে কত টাকা দিল, কে কত টাকা দিল সেগুলো পর্যন্ত পাশে লেখা থাকে। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, এবং আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের যে কেন্দ্রীয় কমিটি গ্রুপ আছে, সেখানে হিসাবগুলো আমাদেরকে দিতে হয়। আমি দেখি এবং সমস্ত সদস্যরা দেখে, দেখার পর তারা এই ব্যাপারটা সহমত পোষণ করে কিনা সেটা আমি লিখে দিই। যখন তারা সহমত পোষণ করেন সেটাই গ্রাহ্য হয়। এছাড়া আমাদের প্রতি মাসে গুগল মিটে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়। আমাদের সংগঠন শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বিভিন্ন, এটা জেনে থাকা উচিত, জেনে রাখা উচিত। ভারতবর্ষে কর্ণাটক, দিল্লি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা তো স্বাভাবিক ব্যাপার হবে, ত্রিপুরা এবং আসাম, সব জায়গায় মোটামুটি টুকটুক করে, ঝাড়খণ্ড আছে, কিছু কিছু সংগঠন আছে। পশ্চিমবাংলা, ত্রিপুরাটা সদ্য এরা করলো, ভালো করেছে, এবং আসামটা ভালোই ছিল। আসাম এখনো ভালো সংগঠন। আমাদের সংগঠনটা বাড়াতে গেলে সবাইকে দায়িত্ব নিতে হবে। এখানে সম্পাদক বলে কিছু নেই, সদস্য যারা সবাই সম্পাদক, সবার দায়িত্ব আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখা। এখানে কোনো পদ না, পদটাই বড় না। আমি যে আছি এই পদটা কিন্তু পদ না, আমি অর্গানাইজেশনটা করছি, সংগঠনটা তৈরি করছি। সংগঠনটা কিসের জন্য তৈরি করছি? ভাষা সাহিত্যকে বাঁচিয়ে রাখবার জন্য। আমার কি ঠেকা? আমার তো কোনো ঠেকা নেই, আমার তো কোনো দায়িত্ব নেই। আমার দুই সন্তান, তারা চাকরি করে, এস্টাবলিশ, আমি চাকরি করতাম, আমার স্ত্রী চাকরি করতো, আমার তো পয়সার কোনো অভাব নেই। ভালোবাসা হচ্ছে বড় জিনিস। আমি বাংলাকে ভালোবাসি, আমি সাহিত্যটা ভালোবাসি, আমি আমার মাতাকে ভালোবাসি, মাকে ভালোবাসি। এই ভালোবাসাটা নিজের মধ্যে রাখতে হবে। যেদিন রাখতে পারবে সেদিনই আমরা বাংলা তথা ভাষা যে সাহিত্যগুলো আছে সে বাঁচিয়ে রাখবার চেষ্টা করব। এবং আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে আমি আবার আশা করব যে আগামী বছর হোক বা পরের বছর হোক, আবার আমরা আহ্বান করব কৈলাসহর, মানে ত্রিপুরার রাজ্য সম্পাদকে আগামী দিনে জানে আমরা 2 বছর পরে হোক, 1 বছর পরে হোক, আমরা এখানে আসতে পারি। আগামী আমাদের যে 7ম সাহিত্য সম্মেলন, সেই 7ম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে আসাম রাজ্যে। আসাম রাজ্যের খুব সম্ভবত হয় হাইলাকান্দি, আর না হলে পরে আপনার ওই বরপেটাতে সম্ভাবনা বেশি, হাইলাকান্দিতে হয়তো পরে করব। তারপরে মার্চে বাংলাদেশে আমাদের প্রোগ্রাম আছে, বাংলাদেশের প্রোগ্রাম করিয়েছে, এগুলো ঠিক শিডিউল করা আছে। পরবর্তীতে আমরা আর কোন জায়গায় করবো সেটা পরবর্তী জানিয়ে দেওয়া হবে। এই কথা বলে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের মতো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের যে 2 দিন ব্যাপী সম্মেলন শেষ করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, আজকেরটা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হয়তো আমি না করলাম, কাগজে আমি না করলাম। ভাই, ছোট ভাই,
না না আমার ছোট ভাই ও 2 মিনিটের জন্য কিছু বলতে চাইছিল। হ্যাঁ শুনবো, আমরা শুনবো। ভালো ভালো। এতে কি হয়েছে? ঠিক আছে শুনবো, নিশ্চয়ই। মাইক স্যার মাইকে দাও। মাইক ছাড়াই তো না না মাইকে বলুন না। শেষে মাইক ছাড়াই মাইকে বলে ভালো হবে। না না মাইকে সামনে শেষে মাইক ছাড়াই শুধু মাইকটা ইউজ করবেন। ওই বাহে 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 অমিত বাহে তাহলে হ্যাঁ বলুন। মা সবার প্রথমে আমি আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। আমার বাংলাটা একটু আমি একটু কমফোর্টেবল না, তাই আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদ ত্রিপুরা রাজ্য কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে গৌতম কাকুকে আমাকে এখানে বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। মাতৃভাষা আমরা সবাই জানি মাতৃভাষার গুরুত্ব কি, বিশেষ করে শিশুর বিকাশে যে মাতৃভাষার যে অবদান আমরা সবাই জানি। বিশ্বের কমসে কম 40% শিশু তারা মাতৃভাষায় তারা পড়ার সুযোগ পায় না। আর আমি সংখ্যালঘু কমিউনিটি থেকে বিলং করছি, আমি নিজেও আমার মাতৃভাষাতে আমি পড়ার সুযোগ পাই না। তাই এটা একটা ঠিক যে সমাজে একটা যে কোনো দেশ বা অঞ্চল বা রাজ্যে একটা ভাষা সংখ্যাগরিষ্ঠতা থাকবে, এটা তো হবে, কিন্তু বাকি অনেক ভাষাগুলো তারা সংখ্যালঘু থাকে। তো এখন সংখ্যাগরিষ্ঠ যে ভাষা সেটার যে ডমিনেশন সেটা কিন্তু সংখ্যালঘু ভাষাগুলো কোনো সময় তারা করে উঠতে পারবে না, এটা সত্যি কথা। তাই মানে আমার যেটা হচ্ছে মাতৃভাষাকে আমরা যদি কিন্তু এটা বলেই না, কারণ সংখ্যালঘু ভাষারও ইম্পর্টেন্স আছে। তাই মানে এই যে সংখ্যাগুরু ভাষা তাদের থেকে নিজে থেকে উদ্যোগ নিতে হবে, যেমন ভাষা সাহিত্য সেটাকে যাতে এনকারেজ করা। আর বিশেষ করে বড়রা তো সাহিত্য চর্চা করে, কিন্তু আমার যেটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলি সেটা হচ্ছে স্কুলের যে ছেলেমেয়েরা পড়ে তাদের এখন থেকে এনকারেজ করা। আর বিশেষ করে সংখ্যালঘু, কারণ সংখ্যালঘু ভাষার যারা ছেলে মেয়ে থাকে তারা কোনো সময় সংখ্যালঘু ভাষাতে পড়ে না, কারণ সবাই জানে আজকে ইংলিশ ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ। বাকি যদি আমরা যদি ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা সেখানে বেঙ্গলি বা যেমন তামিলনাড়ুতে হলে তামিল, এটা ডমিনেন্ট ভাষা। কেউ বিষ্ণুপ্রিয়া মণিপুরি বা অন্য যেগুলো ভাষা থাকে সেখানে তারা পড়বে না, কারণ ওই ভাষাগুলোতে চাকরি জব এইসব মুশকিল। তাই অনেক সময় প্যারেন্টসরাও বলে না না এইসব করে কি লাভ। তাই এই যে ছেলে মেয়েদের ছোট ছেলে মেয়ে বিশেষ করে স্কুল, কারণ এই সময় মনের বিকাশ হয়, কারণ এই সময়তেই তাদের এনকারেজ করতে হবে। তারা যে কোনো অনেক সময় তারা কার্টুন দেখে, ডোরেমন দেখে, ছোটা আমি যা ইচ্ছা তারা যাতে কমসে কম লেখাটা তারা স্টার্ট করুক, তারা যাতে লেখা স্টার্ট করুক। তারপরে কারণ আজকে আমরা যদি বীজটা যদি রোপণ করি সেটার ফল কিন্তু আগামী অনেক বছর পরে ধরে, কিন্তু বীজটা আজকেই রোপণ করতে হয়, সেটাই মানে আমার কথা। যেমন আরেকটা সংস্কৃতিভাবে যদি একটা ভাষা যদি ডেভেলপ না হয়, যেমন সাহিত্য, সেই ভাষা কিন্তু পরে যে প্রতিকূলতা থাকে সেটা লড়াই করতে পারে না। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করছি, সংস্কৃত ভাষা আজকে সবাই জানে ডেড ল্যাঙ্গুয়েজ বলে, কিন্তু সংস্কৃত মরেও কিন্তু মরেনি। কারণ সংস্কৃতের যে ঐতিহ্য, সংস্কৃত ভাষায় যে লেখা হয়েছে সেটা পৃথিবীতে আর অন্য কোনো ভাষায় এরকম লেখা হয়তো পাওয়া যাবে না। পৃথিবীর সব থেকে ইম্পর্টেন্ট বই বা যেটা প্রথম বই বলা হয় ঋগ্বেদ থেকে শুরু করে ভারতবর্ষের দর্শন উপনিষদ, যেটা দিয়ে আমরা ফিলসফিটা খুব ভালো করে এক্সপ্লেন করেছে, তার থেকে বিশ্বের সব থেকে বড় মহাকাব্য মহাভারত, এইসব সংস্কৃতেই লেখা। আজকালকে আবার নতুন করে মহাভারতটা জানার জন্য সংস্কৃত মহাভারতকে রেফার করা হচ্ছে। তাই আমি বলছি, কারণ সংস্কৃত ভাষা অলরেডি লেখা আছে, বড় বড় মহাকবি, যারা মহাকবিরও মহাকবি, মহর্ষি বাল্মীকি, মহর্ষি বেদব্যাস থেকে শুরু করে তারপরে কালিদাস বা বোধায়ন, শুধু সাহিত্য না, তারা মেডিসিনের উপরও লেখা আছে। যেমন আজকালকে সেটা যেমন পড়ানো, যেমন চরক সংহিতা, এইসব। কিন্তু সংস্কৃত কিন্তু মরে গেছে, আজকালকে সংস্কৃত কেউ বলে না, কিন্তু সংস্কৃতের রেলিভেন্স আজকেও সেই মতোই আছে। অন্য ভাষার তুলনায় সংস্কৃতের রেলিভেন্স আজকে আরো বেশি, কারণ বিশেষ করে ভারতবর্ষ যেটা দুনিয়ার সপ্তম লার্জেস্ট ডেমোক্রেসি আর 7th লার্জেস্ট কান্ট্রি আর লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড।
এই দেশের যে সাহিত্য আর এই দেশের কালচার জানার জন্য আমরা সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষা জানা দরকার। কিন্তু আজকে সংস্কৃত কিন্তু কেউ মানে কথা বলে না। মানে আমার কথার অর্থটা হচ্ছে এটাই যে সাহিত্যভাবে আমরা ডেভেলপ করতে, যেমন আমাদের ভাষা, আমার ভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী, ফিল্ম জগৎ যেমন বাংলা ভাষাতে বাংলার ইন্ডাস্ট্রি আছে, টলিউড, তেলুগু ভাষাতে ইন্ডাস্ট্রি আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি, তামিল ভাষাতেও আছে, হিন্দি ভাষা তো আমি আর বলছি না, হিন্দি তো খুব পপুলার এখানে সব। পাঞ্জাবি, আরেকটা আছে পাঞ্জাবি গান আজকাল খুব পপুলার, মানে পাঞ্জাবি কালচার আমরা সব জানি, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী বা আরো ছোট ছোট যারা সংখ্যালঘু আমরা তাদের কালচার জানি না, কারণ ফিল্ম বা টিভিতে আমরা এইসব দেখানো হই না। সাহিত্য, বড় লেখক, বাংলাতে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আছে, হিন্দিতে সুভদ্রা কুমারী চৌহান, আরো ওই তামিল, তেলুগু সব বড় বড় আছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী বা সংখ্যালঘু মানে কেউ নেই। এটা কিন্তু লিখতে হবে। তারপরে এটা যদি এনকারেজ আমরা যদি না করি, এনকারেজ করলেই তো ভবিষ্যৎ হবে। ভবিষ্যতে যখন হবে তখন হয়তো কোনো না কোনো মাধ্যমে টিভিতে আসবে, ফিল্মে আসবে। আর সেজন্য আমার এটাই কথা যে সংখ্যা যারা গুরু আছে, যারা সংখ্যাগুরু ভাষার ব্যক্তিত্ব, তারাও যাতে এখানে যাতে সহযোগ করে, কারণ তারা যদি সহযোগ না করে এটা পসিবল হয় না। ধন্যবাদ। আমি মানে পলিটিক্যাল কমেন্টেটর আর কলামিস্ট, এবিপি লাইভ আমি প্রত্যেক শনিবার আমার নর্থ ইস্ট নিউজ বের হয়। তাছাড়া আমি দ্য কুইন মানি কন্ট্রোলের সাথে লেখা লিখি, মিউজিক মানে অপিনিয়ন পিস লেখি আর ফ্রিল্যান্সিং। আমি শুধু এবিপি লাইভ আমি আমার সবাইকে ধন্যবাদ। মানে এক বছর বা 2 বছর পরে আবার নর্থ ইস্ট নিউজ এটা তো দ্য কুইন নিউজ 18 বিশেষ করে নর্থ ইস্ট নিয়ে লেখা, নর্থ ইস্ট নিয়ে লেখা এটা নিয়ে না না নিউজ চ্যানেল। আমি পলিটিক্যাল অ্যানালিস্ট, অপিনিয়ন যারা আপনার নাম কবিতা সুন্দর, তো আপনি ওই বই লেখেন ওই বিষ্ণুপুর বিষ্ণুপুরী না না বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায়। ভাষাটা কি নাম? বিষ্ণুপ্রিয়া মণিপুরি। হ্যাঁ সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী। আগুন জ্বলছে। আচ্ছা লিমুস আপু, লাইভটা এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লিমুস আপু।